ঠাসস, এত বড় সাহস কি করে হলো তোর? আমাকে ছেড়ে যেতে চাস? কেন, কেন ছোঁয়া, কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে থাকতে চাই না। কেন? আমি তোমাকে কেন ছাড়ব বলো? তুমি আমার বউ, তুমি শুধু আমার কাছে থাকবে। কিসের বউ? আমি মানি না এই বিয়ের জন্য প্রাণ দিতে হয়েছে আমার বাবাকে, এই অভিশপ্ত বিয়ে আমি মানি না। তোমাকে মানতে হবে ছোঁয়া, তোমাকে মানতেই হবে। কারণ আমি কিছু করিনি, আমি কোনো অপরাধ করিনি। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নিজের বুকে আগলে রাখতে চাই আজীবন। আপনি খুনি, আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছেন। ছোঁয়াকে রুদ্র ধরতে যাবে তখনই ছোঁয়া চিৎকার করে বলে উঠল, আপনি ছোবেন না আমাকে, আপনি আমাকে ছুলে আমি অপবিত্র হয়ে যাব। না, আমি ছুলে তুমি অপবিত্র হবে না, কারণ আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়ে হয়েছিল। আমি মানি না এই বিয়ে, বেরিয়ে যান আপনি। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে আপন করব, কিন্তু তা আর তুমি হতে দিলা না। বলেই রুদ্র ঝাঁপিয়ে পড়ল ছোঁয়ার ওপরে। ছোঁয়া ছোটার জন্য ছোটফোট করছে, কিন্তু রুদ্রের সেদিকে কোনো খেয়াল নেই। সে আদায় করছে তার 7 বছর আগে পাওয়া অধিকার। ছোঁয়া সইতে পারছে না, অঝরে কাঁদছে, আর একটা সময় জ্ঞান হারিয়ে ফেলল। 7 বছর আগে রুদ্র আর ছোঁয়ার বিয়ে হয়েছিল 6 বছর আগে। আসলে একরকম পরিস্থিতির চাপে পড়ে হয়েছিল বিয়েটা। ছোঁয়ার বড় বোন স্নেহার বিয়ের দিন স্নেহা আর ভালোবাসা মানুষের সাথে পালিয়ে যায়। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে গেছে, ব্যাপারটা কোনো বাবা মেনে নিতে পারে না। রুদ্র আর ছোঁয়ার বাবা হলো অনেক ভালো বন্ধু। নিজের বন্ধুর এমন পরিস্থিতি দেখে রুদ্রের বাবা ঠিক করল, একই বিয়ের অনুষ্ঠানে সে রুদ্র আর ছোঁয়ার বিয়ে হবে। এ কথা শুনে ছোঁয়ার বাবা যেন বিশালে হাঁফ ছেড়ে বাঁচল। বাবা, আমার বয়স কত যে তুমি আমাকে বিয়ে করার কথা বলছো? জীবনে আমার এখনো কত কিছু করার বাকি আছে। আর তুমি আমাকে এখনই বিয়ে করে সংসার জীবনে বন্দী হতে বলছো? দেখ, ছোঁয়াকে নিয়ে এত তাড়াতাড়ি তোকে সংসার বাঁধতে হবে না, তুই শুধু ওকে বিয়ে করে আমার বন্ধুর সম্মানটা বাঁচা। না না বাবা, আমি পারবো না। তাহলে শুনে রাখো, তুই যদি ছোঁয়াকে বিয়ে না করিস তবে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। বাবার জেদে রুদ্র এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করল ছোঁয়াকে। রুদ্রের বয়স 19 আর ছোঁয়ার বয়স মাত্র 12। আইনত তাদের বিয়ে হওয়া সম্ভব না, তাই ধর্মীয়ভাবেই তাদের বিয়েটা হয়ে গেল। ছোঁয়া ছোটবেলা থেকেই তার নানু বাড়িতে বড় হয়েছে, তাই রুদ্রের সাথে তার দেখা বা কথা কোনোটাই তেমন করে হয়নি। বাসর ঘরে বসে আছে ছোঁয়া। সে বুঝেই উঠতে পারছে না কি হলো তার সাথে। সবার জোরাজোরিতে বাধ্য হয়েই বাসর ঘরে ঢুকল রুদ্র। ছোঁয়া বিছানায় বসে আছে। এই মেয়ে, কি ভেবেছিস তুই? আমি তোকে ইচ্ছা করে বিয়ে করেছি, মোটেও না তোকে আমার ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। ভাইয়া, এসব কি বলছেন? আমি তো বিছানায় চেপে বসে আছি, আপনার ঘাড়ে তো কিছু নেই। ছোঁয়ার এমন কথা শুনে রুদ্র হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। রুদ্রের মাথায় শুধু একটা কথা, সে সত্যি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে যার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর এই মেয়ের কোনো চিন্তাই নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? আমার ঘুম পাচ্ছে ভাইয়া, আমি ঘুমাবো। বলেই ছোঁয়া বালিশ নিয়ে শুয়ে পড়ল। আর রুদ্র রাগে গজ গজ করতে করতে বেরিয়ে গেল। সারা রাত তার রুমে ফেরেনি রুদ্র। আর ছোঁয়ার বাবাকেও রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে ছোঁয়ার বাবাকে পাওয়া গেল ছোঁয়াদে ফার্ম হাউজে। কিন্তু এমন অবস্থায় যা কেউ কখনো কল্পনাও করেনি। ছোঁয়ার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফ্লোরে, আর পাশেই জ্ঞান হারিয়ে পড়ে আছে রুদ্র। বাবা, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। চুপ কর তুই, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তোর মতো একটা ছেলে জন্ম দিয়েছি, ছি। জোর করে বিয়ে করিয়েছি বলে তুই আমার বন্ধুকে খুন করবি? বাবা, আমি কিছু করিনি। আমি তোকে পুলিশে দেব। রুদ্রের মা কান্না করতে
করতে রুদ্রকে টেনে রুমে নিয়ে গেল। বাবা আমি জানি তুই কিছু করিসনি, বাবা তুই পালিয়ে যা, তোর বাবা নয়তো তোকে সত্যি পুলিশে ধরিয়ে দিবে। কিন্তু মা, আমি তো কিছু করিনি। কেউ বিশ্বাস করবে না বাবা তোকে, তুই পালিয়ে যা, আমার কসম তুই পালিয়ে যা। সবার ভুল বোঝাবুঝিতে আর মায়ের কথায় সেদিন রুদ্র চলে এসেছিল ঢাকায়। সেই বয়সে একা একটা ছেলে কি করবে বুঝতে পারছিল না। একটা সময় ধীরে ধীরে রুদ্র সত্যি হয়ে ওঠে ভিলেন। কিন্তু এই সব কিছু হয়েছে ভুল বোঝাবুঝির কারণে। আজ এই পথ বাধ্য হয়েই বেঁচে থাকার জন্য এই পথটা বেছে নিয়েছিল। তারপরে কি হয়েছিল আর কিভাবেই বা আবার ছোঁয়ার সাথে দেখা হলো, আর আজ এভাবে কেনই বা ছোঁয়াকে রুদ্র নিজের করল, সব জানতে পারবেন পুরো গল্পটা পড়ার পর। বর্তমান ভোরের দিকে ছোঁয়ার জ্ঞান ফিরে আসলো। নিজের দিকে তাকিয়ে নিজেই ঢুকরে কেঁদে উঠল ছোঁয়া। আজ নিজের প্রতি নিজের বড় মায়া হচ্ছে ছোঁয়ার। ব্যথায় শরীর নাড়াতে পারছে না, পাশে অঘরে ঘুমাচ্ছে রুদ্র। লোকটাকে দেখে ছোঁয়ার যেন আরো বেশি রাগ হচ্ছে। ছোঁয়া কষ্ট করে কোনো রকমভাবে চাদরটা পেঁচিয়ে রুমের এক কোণে মাথা নিচু করে বসে পড়ল, আর চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল ছোঁয়ার। রুদ্র আজ অঘরে ঘুমাচ্ছে। আজ কতদিন পর এত শান্তিতে যে ঘুমাচ্ছে তা রুদ্র নিজেও জানে না। সকাল হতেই ঘুম ভাঙল রুদ্রের। চোখ মেলে মেঘলাকে পাশে না পেয়ে ধরফরিয়ে উঠল রুদ্র। সারা রুম একবার চোখ বুলিয়ে দেখল, রুমের এক কোণে কাচুমাচু হয়ে বসে আছে ছোঁয়া। রুদ্রের দেহে যেন প্রাণ ফিরে এলো। রুদ্র বিছানা থেকে উঠে ছোঁয়ার কাছে গেল, ফ্লোরে বসে পড়ল রুদ্র। ছোঁয়া, কাল রাতের জন্য আমাকে মাফ করে দাও। আসলে তোমার ভালোবাসায় পাগল হয়ে গিয়েছি। তুমি আমার থেকে বার বার পালাতে চাও, বিষয়টা মেনে নিতে যে খুব কষ্ট হয় আমার, তাই কাল রাগ ক্ষোভ সব মিলিয়েই আমাকে মাফ করে দাও। আসলে কি জানো, তোমাকে যখন চিনতাম না জানতাম না, তখন তোমাকে বিয়ে না করার জন্য কত কি করেছি, আর এখন তোমাকে নিজের কাছে রাখার জন্য কত কি করছি। তুমি যে বেঁচে থাকার অক্সিজেন হয়ে গিয়েছ ছোঁয়া, আমি তোমাকে। রুদ্র আর কিছু বলার আগেই, আমার আম্মু আর দোহা কি বেঁচে আছে? ছোঁয়ার এমন কথায় রুদ্র অবাক হয়ে গেল। এতটা খারাপ ভাবো আমাকে? ছোঁয়া, আমি যা করি তোমাকে ভালোবেসে করেছি, তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য করেছি। আর তোমার আম্মু আর দোহার কোনো ক্ষতি করব তুমি কিভাবে ভাবলে? আপনি খুব খারাপ, খুব। বলেই ছোঁয়া বাথরুমে চলে গেল। আর রুদ্র ছোঁয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটা কি বুঝবে না আমার ভালোবাসা, নাকি ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাবে? ভাবতে ভাবতেই রুদ্রের ফোন এলো। হ্যালো বল। ভাই, কালকে যে বাচ্চা মেয়েটাকে তুলে এনেছিলাম, মেয়েটা অনেক কান্নাকাটি করছে। আচ্ছা, ওকে একটু সামলে রাখো, আমি আসছি। আচ্ছা ভাই। ছোঁয়া বাথরুমের আয়নায় নিজেকে দেখছে, গলায়, ঘাড়ে, পেটে কামড়ের দাগ। নিজেকে দেখে অনেক কষ্ট হচ্ছে ছোঁয়ার। একটা মানুষের আচরণ কতটা পাশবিক হতে পারে, রুদ্রকে না দেখলে হয়তো তা বুঝতেই পারত না ছোঁয়া। আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে ছোঁয়া। আজ যেন তার কান্না বাদ মাতেই চাইছে না। সেই ছোট্টবেলা থেকে তার সাথেই কেন বার বার এমন হচ্ছে, উত্তরটা নিজেও জানে না ছোঁয়া। বার বার একই মানুষের থেকে ধোঁকা পেয়ে আজ বড় ক্লান্ত ছোঁয়া। ফ্রেশ হয়ে বের হলো ছোঁয়া। চোখ দুটো রক্তবর্ব ধারণ করেছে অনেকক্ষণ কাদার কারণে। ছোঁয়া, আমি রেডি হয়ে নাও, আমরা বের হব। ছোঁয়া রুদ্রের কথা শুনল কিন্তু কোনো উত্তর দিল না। আর রুদ্র ফ্রেশ হতে বাথরুমে ঢুকল। ছোঁয়া রেডি হচ্ছে, সাদা একটা সালোয়ার কামিজ পরে কোনো রকমভাবে চুলগুলো বেঁধে রেখেছে। রুদ্র ফ্রেশ হয়ে বের হল। খালি গায়ে গোসল করেছে, তাই শরীরে হালকা পানি আছে। রুদ্রের ফ্রেশ হয়ে বের হয়ে ছোঁয়াকে দেখে যেন রুদ্র রাগে গজগজ করতে লাগল। রুদ্র ছোঁয়ার কাছে যেয়ে ছোঁয়া হাত শক্ত করে চেপে ছোঁয়াকে তার দিকে ফেরাল।
হঠাৎ রুদ্রের এমন কাণ্ডে ছোঁয়া বেশ ভয় পেয়ে গেল। কি প্রমাণ করতে চাইছ তুমি? নিজেকে এমন করে রেখে কি প্রমাণ করতে চাইছ? কি করেছি আমি? ভয় ভয় বলল ছোঁয়া। নিজেকে বিধবাদের মতো সাজিয়ে রেখেছ। ছোঁয়ার হাত আরো শক্ত করে ধরে। হাতের চুড়ি কোথায়? আর এটা কি পরেছ? শাড়ি কেন পরনি? আর চুল এত এলোমেলো করে কেন বেঁধেছ? কি প্রমাণ করতে চাও তুমি? অনেক রেগে কথাগুলো বলছে রুদ্র। ছোঁয়া এবার কান্না করেই দিল, আমার হাতে লাগছে। ছোঁয়ার চোখে পানি দেখে হুঁশ ফিরল রুদ্রের, স্বাভাবিক হয়ে। ছোঁয়া, যাও শাড়ি পরে নাও। এভাবে তোমাকে ভালো লাগছে না। যাও আগে শাড়ি পরো, বাকিটা আমি দেখছি। আমি পারবো না শাড়ি পরতে, আমি যেভাবে আছি সেভাবেই থাকব। কেঁদে। ছোঁয়া, আমার আর রাগ উঠিও না প্লিজ। তুমি এখানে আমার ইচ্ছায় এসেছ, তাই আমার ইচ্ছায় তোমাকে শাড়ি পরতে হবে। তুমি আমার বিয়ে করা বউ, বার যেন তোমাকে মনে না করিয়ে দিতে হয়। তারপর রুদ্র একটা শাড়ি এনে ছোঁয়ার হাতে দিল। যাও এটা পরে আসো, আর যদি না পরো তবে জোর করে পরিয়ে দিতে বাধ্য হব। ছোঁয়া রুদ্রের জেদ খুব ভালো করে জানে, আর কাল রাতের পর সেটা বুঝেও গিয়েছে। তাই ছোঁয়া আর কথা না বাড়িয়ে শাড়ি পরতে চলে গেল, মুখ ফুলিয়ে। ছোঁয়ার এমন অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে রুদ্রের, যাক ডোজটা কাজে দিয়ে মনে। কিছুক্ষণ পর শাড়ির কুচি ঠিক করতে করতে ছোঁয়া বের হল। রুদ্র ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া হালকা মিষ্টি কালার শাড়ি পরেছে, ম্যাচিং ব্লাউজ। রুদ্র যেন চোখ ফেরাতেই পারছে না। রুদ্র যে ছোঁয়ার শাড়ির কুচি ঠিক করা শুরু করল। কুচি ঠিক করার সময় রুদ্রর চোখ ছোঁয়ার পেটের দিকে গেল, আর রুদ্র আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল পেটে। কি করছেন আপনি? কেন বউকে আদর করছি। কতবার বলবো ভালো লাগে না এসব আমার, আপনার ছোঁয়ায় গা ঘিন করে আমার। রুদ্রর উঠে ছোঁয়ার গাল চেপে বলল, আমি তোমার স্বামী, আমার ছোঁয়ার মাঝে ভালোবাসা খোঁজো। তুমি ভেবো না তোমার কথায় দেবদাস হয়ে আমি তোমাকে ছেড়ে দিব, আমি কিন্তু অত ভালো না। আমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করবে না, খুব খারাপ হবে। কি করবেন আপনি? কিছুই করব না। যত পালাতে চাইবা, যত অবহেলা করবা, তত এই বুকে আরো বেশি করে আঁকড়ে ধরব তোমাকে, বলেই রুদ্র ছোঁয়াকে জড়িয়ে ধরল। ছোঁয়া শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সে বেশ ভালোই বুঝতে তার মুক্তির হয়তো কোনো পথ নেই। দেখেছ কত দেরি হয়ে গেল, চলো তোমাকে সাজাতে হবে। বলেই রুদ্র ছোঁয়াকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। রুদ্র ছোঁয়ার হাতে চুড়ি পরিয়ে দিল, কানে হালকা দুল, গলায় একটা চেইন, যাতে আর লেখা ছিল ছোট্ট করে। তারপর ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে দিল, আর চুলগুলো খুলে দিল। এইবার লাগছে আমার বউয়ের মতো। রুদ্র ছোঁয়ার অনেক কাছে গিয়ে, আমাকে আর কত পাগল করবে বলো তো, এত সুন্দর লাগছে তোমাকে। মনে হচ্ছে তোমার চোখের দিকে তাকিয়েই মরে যাব। তো মরে যা, আমিও বেঁচে। আর তুই ও ডেভিল একটা, মনে বলল ছোঁয়া। কি ভাবছ আমি মরে গেলেই ভালো, তাই না? মরব না। তোমাকে নিয়ে অনেক দিন বাঁচব। ছোঁয়ার চোখ বড় হয়ে গেল। আল্লাহ, লোকটা বুঝল কিভাবে আমি কি বলেছি, এর সামনে দেখি মনেও কথা বলা যাবে না। উইলেন একটা, মনে। এই আমাকে আর গালাগালি দিয়েন না, ম্যাডাম। আপনাকে রেডি করাতে গিয়ে আমিই রেডি হয়নি। এখন আমাকে রেডি করিয়ে কে দেবে শুনি? মুখ বাঁকিয়ে, আমি কি জানি, আর আমি আপনাকে মোটেও গালাগালি দেয়নি। হ্যাঁ জানি, আপনি মনে মনে আমাকে ভালোবাসার কথা বলেছে, চোখ মেরে ডেবিল টাইপ হাসি দিয়ে বলল রুদ্র। উফ, আপনার সাথে কথা বলাই ভুল। ওকে আর কথা না, আমি রেডি হতে গেলাম। রুদ্র ব্লু কালার একটা শার্ট পরল,
আর ব্ল্যাক কালারের একটা প্যান্ট। শার্টের হাতা ফোল্ড করতে করতে, ছোঁয়া চলো বের হই। কোথায় যাচ্ছি আমরা? গেলেই বুঝতে পারবে। কথা বলতে বলতে ছোঁয়া রুদ্রকে খেয়াল করল। ব্লু শার্ট ছোঁয়ার খুব পছন্দ। একদিন ছোঁয়া রুদ্রকে বলেছিল, ব্লু শার্ট পরলে ছেলেদের আলাদা রকম সুন্দর লাগে। কি দেখছ? ও এটাই দেখছ যে আজ ব্লু শার্ট পরেছি, আজ আমাকে আলাদা সুন্দর লাগছে, তাই না? রুদ্রের কথায় ঘোর কাটল ছোঁয়ার। ঠিক বলেছেন, কিন্তু সুন্দরতা তখনই ফুটে ওঠে যখন মানুষটার মনটাও সুন্দর হয়। যে সুন্দর মন আপনার নেই। মুচকি হেসে, এখন এই কথা বলছো, একদিন অন্য কথা বলবে। আর সেই দিনটা বেশি দূরে না। কখনোই না। ওকে দেখা যাবে। রুদ্র আর ছোঁয়া বেরিয়ে পড়ল। ছোঁয়া বাহিরে তাকিয়ে ভাবছে আগের দিনেগুলোর কথা। 7 বছর পর রুদ্রের সাথে প্রথম দেখা আর তার জীবনের সবচেয়ে ভুল সময়ের কথা। রুদ্রের বোন রোদেলা আর ছোঁয়া একই কলেজে। ছোঁয়া অনার্স প্রথম বর্ষে। সেদিন ছিল রোদেলার নবীন বরণ। রুদ্র অনেক বছর পর রোদেলার সাথে যোগাযোগ করে। রোদেলা বিশ্বাস করে তার ভাই এমন কাজ কখনো করতে পারে না। তাই রুদ্রের সাথে যোগাযোগ রাখে। বেশ ভালোই হচ্ছিল যোগাযোগ। একদিন রোদেলা রুদ্রকে বলে, ভাইয়া, আমাদের নবীন বরণ, তোমাকে আসতেই হবে, কতদিন দেখি না তোমাকে। অনেক দিন বোনের সাথে দেখা হয় না। আর রোদেলাও খুব জোর করে রুদ্রকে আসার জন্য। তারা ঠিক করে রোদেলার কলেজের নবীন বরণের দিনই তারা দেখা করবে। রুদ্র পৌঁছে যায় কলেজে। কত মেয়েরা আজ শাড়ি পরেছে, কিন্তু রুদ্রের সেসব কিছুই আসে যায় না। কারণ তার জন্য অনেক মেয়ে পাগল হলেও সে কারো দিকেই সেভাবে তাকায় না। হঠাৎ রুদ্রের চোখ গেল একজোড়া চোখে দিকে, মুখটা ওড়না দিয়ে ঢাকা, তাই ঠিকমতো মুখটা দেখতে পারছে না। এই ছোঁয়া, এইবার তোর নাম ডাকবে কিন্তু। ওকে ডিয়ার, আমি রেডি। অল দ্য বেস্ট, ভালো করে নাচিস। ওকে দোস্ত। রুদ্র এক পলকে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। কি অপরূপ চোখ দুটো, যেন বার বার হারিয়ে যাচ্ছে রুদ্র। এর আগে এমন অনুভব করেনি কারো জন্য, কিন্তু আজ রুদ্রের কি হয়ে গেল? তবে কি? ছোঁয়ার দিকে অপলক তাকিয়ে আছে। হঠাৎ ঘোর কাটল কারো হাতের স্পর্শে। পেছনে ফিরতেই, ভাইয়া কেমন আছো? রোদেলা বলেই বোনাকে জড়িয়ে ধরল রুদ্র। কত বড় হয়ে গেছে আমার ছোট্ট বোনটা। ভাইয়া, জানো, তোমাকে ছাড়া আমি আর মা একটুও ভালো নেই ভাইয়া। আর বাবা? মন খারাপ করে রোদেলা বলল। বাবার সামনে তো তোমার নামই নেয়া যায় না। তাই নাকি? চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি বাবার ভুল ভাঙবে আর বাবা আমাকে কাছে টেনে নিবে, দেখিস। আচ্ছা ভাইয়া, চলো অডিটোরিয়ামের দিকে, ফাংশন শুরু হবে এখনই। তারপর রোদেলা আর রুদ্র অডিটোরিয়ামে গিয়ে সিটে বসে পড়ল। অডিটোরিয়ামের পর্দা সরতেই রুদ্রের চোখ আটকে গেল। তার দেখা সে চেনা চোখে। ছোঁয়া নাচছে। নি সারে মা পাগা মা পারে রে সা। নি সারে মা পাগা মা পা। যাও বলো তারে মেঘের ও পারে। বৃষ্টির বন্দনা জুড়ে ধরনেতল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে। মেঘের শতদলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার এ ধ্বনি বৃষ্টি কি শোনে না। ময়ূর পেখম তোলে ধিম টানা বাজে ধিম টানা, ধেরে না। কিছুক্ষণ নাচ হওয়ার পরেই ছোঁয়া তার মুখ থেকে ওড়না সরিয়ে ফেলল, আর রুদ্র হা হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। পুরোটা নাচ অবাক হয়ে দেখছিল রুদ্র, কেন যেন চোখ ফেরাতেই ইচ্ছা করছিল না তার। রুদ্রের ঘোর কাটল সবার হাত তালিতে, মানে নাচ শেষ। এই ভাইয়া, এই ভাইয়া। ও হ্যাঁ, কি বল? কে নাচল বলতো? আমি কি করে জানব? আমি কি কাউকে চিনি নাকি? ভাইয়া, তোর মনে নেই? কি মনে থাকবে? এতক্ষণ তোর বউ, সরি, ছোঁয়া আপু নাচল। আমার 1 বছরের সিনিয়র। মানে? অবাক রুদ্র, এটা ছোঁয়া ছিল?
হুম ভাইয়া, এটা ছোঁয়া আপু ছিল। ছোঁয়ার নাচ শেষ হতেই ড্রেস বদলাতে চলে গেল। রোদেলা তুই একটি দাঁড়া, আমি আসছি বলেই রুদ্র ও ছোঁয়া পেছনে পেছনে গেল। গ্রিন রুমে ঢুকে ছোঁয়া তার পিঠের চেইন খোলার চেষ্টা করছে। গ্রিন রুমের ডোর স্লাইডার সিস্টেম হওয়াতে ছোঁয়া দরজা বন্ধ করেছি ঠিক, কিন্তু লক করেনি। আর রুদ্র এসেই দরজা খুলে দেখে ছোঁয়া দাঁড়িয়ে পিঠের চেইন খোলার চেষ্টা করছে। কারো দরজা খোলার আওয়াজ পেয়ে, এই মিম এদিকে আয়, চেইনটা খুলতে পারছি না, হাত ব্যথা হয়ে গেল, খুলে দে। রুদ্র কি করবে বুঝতে পারছে না। ছোঁয়া ডেকেই যাচ্ছে। রুদ্র কি করবে বুঝতে পারছে না, তাই সে তার পকেট থেকে রুমাল বের করে চোখ বেঁধে নিল আর ছোঁয়ার কাছে যেয়ে তার জামার হুক খুলে দিল। যখন রুদ্র ছোঁয়ার এত কাছে গেল তার মাঝে বয়ে যাচ্ছিল এক আলাদা অনুভূতি। ছোঁয়ার কিছু চুল এসে পড়ছিল তার মুখে। ছোঁয়ার চুলের ঘ্রাণ যেন তাকে মাতাল করে দিচ্ছিল। উফ বাচালি মিম বলেই পিছে তাকাতেই ছোঁয়া অবাক। আপনি আপনি কে? আর এই মেয়েদের রুমে কি? আসলে আমি গেস্ট, কলেজের কোথায় কি জানি না। ওয়াশরুম খুঁজতে এসে দেখলাম আপনার হেল্প লাগবে, তাই চলে আসলেন তাই না? আমি মিমকে ডেকেছি, আপনাকে না। দেখুন আমাকে ভুল বুঝবেন না, আমি চোখে রুমাল বেঁধে এসেছি। ছোঁয়া দেখল সত্য লোকটা চোখে রুলাম বেঁধে আছে, তার মানে যতটা খারাপ ভেবেছে ততটা খারাপ লোকটা না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এখন যান এখান থেকে। রুদ্র মুচকি হেসে চলে গেল। এই ভাইয়া কই গিয়েছিলে? আমি কত খুঁজছিলাম। তোর ভাবির কাছে গিয়েছিলাম রে। মানি? ছোঁয়া আপু তোমাকে আস্ত রাখল? আরে তোর ভাবি তো আমাকে চিনতেই পারেনি, সে কবে দেখা হয়েছিল মনে আছে নাকি ওর? তাইলে দেখা কিভাবে হলো? তারপর রুদ্র রোদেলাকে সব খুলে বলল। ভাইয়া তোমার ভাগ্য ভালো, ছোঁয়া আপু তোমাকে চিনতে পারেনি, চিনতে পারলে খবর ছিল তোমার। কেন কি করত? আমাকে খুন করে ফেলত। তুমি চলে যাওয়ার পর মা একদিন ছোঁয়া আপুকে বোঝাতে চেয়েছিল যে তুমি কোনো অপরাধ করনি, কিন্তু ছোঁয়া আপু বলেছিল তার বাবাকে যে খুন করেছে তাকে সামনে পেলে সে তাকে খুন করবে। আমি তো খুন হয়ে গেছি, আনমনে বলল রুদ্র। কি কি বললা ভাইয়া? কিছু না, তবে শুনে রাখো আমি তোর ভাবিকে আমার কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসব। মানে? তুমি কেন ছোঁয়া আপুকে ভাবি ভাবি বলছো? তুমি তো এই বিয়েটা মানতে না, আয় ছোঁয়া আপুও মানে না, তবে ছোঁয়া তোর ভাবি, আপাতত এতটুকু মাথায় ঢুকিয়ে নে। আর ছোঁয়া তোর সাথে কথা বলে? হুম বলে তো। ভালো, শোন ছোঁয়া যেন না জানে আমি তোর ভাই, বুঝতে পেরেছিস? আচ্ছা ভাইয়া, তুমি কি করতে চাচ্ছ বুঝতে পারছি না, তবে আমার বিশ্বাস আমার ভাই ভুল কিছু করবে না। আমার লক্ষ্মী বোন, আমার ওপরে এই বিশ্বাসটা রাখিস। আজ আসি, আমি আবার আসব। আচ্ছা ভাইয়া। বর্তমান। ছোঁয়া এসে গিয়েছি, নামো। ছোঁয়া রুদ্রের দিকে একবার তাকিয়েই গাড়ি থেকে নামল। ভেতরে ঢুকতেই দোহা দৌড়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরল। আপু কান্না করতে করতে, কি হয়েছে আমার আপুটার? এই তো আপু এসে গিয়েছি, আমরা এখনই বাড়ি যাব। দোহা আপু তুমি কোথায় ছিলে? তোমাকে গুন্ডারা কেন ধরে নিয়ে গিয়েছিল? আর রুদ্র ভাইয়া ওদের কিছু বলেনি কেন? আসলে দোহা আমরা তো একটা খেলা খেলেছি, উইয়ে তুমি গেম খেলো না, সবাইকে কিডন্যাপ করে আর হিরো এসে বাঁচায় সেইটা। ও তাই? আমি তো জানতামই না। বোকা মেয়ে, এবার কান্না মোছো। ছোঁয়া আচ্ছা আপু এই গেমের হিরো কি রুদ্র ভাইয়া? ছোঁয়া এক পলক রুদ্রের দিকে তাকাল। আর রুদ্র ছোঁয়ার দিকে, দোহার উত্তর না দিয়ে। আচ্ছা দোহা তুমি কিছু খেয়েছ? আসলে ম্যাম আমরা খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু খাইনি। হুম, এখন কিছু খাবার নিয়ে আসুন, আমি খাইয়ে দিচ্ছি। তারপর একটা মেয়ে খাবার এনে ছোঁয়ার হাতে দিল, আর ছোঁয়া দোহাকে গল্প করতে করতে খাইয়ে দিল। ছোঁয়া আর দোহা হাসাহাসি করছে, দুষ্টুমি করছে। রুদ্রের ছোঁয়ার এই রূপটা খুব ভালো লাগে, সে যে ছোঁয়াকে এমনি হাসিখুশি দেখতে চায়।
রুদ্রের খুব ইচ্ছা করে ছোঁয়া রুদ্রের সাথে হাসবে, দুষ্টুমি করবে, কিন্তু কবে যে রুদ্রের এই ইচ্ছাটা সত্যি হবে রুদ্র নিজেও জানে না। দোহাকে খাওয়ানো শেষ করে। আপনার সাথে কিছু কথা আছে। হুম বলো। এখানে না একটু আলাদা চলুন। হায় আল্লাহ, আমার বউটা দেখি এখন আমাকে ছাড়া থাকতেই পারছে না। এখন না জান তুমি যাচাইবাতা রাতে দিব। এখন দোহা আছে তো, মজা করে। আপনার ফাও কথা বন্ধ করুন প্লিজ। আচ্ছা চলো। ছোঁয়া আর রুদ্র আলাদা একটা রুমে গেল। প্লিজ দোহাকে ছেড়ে দিন। কেন? ওহ কি কোনো অপরাধ করেছে? আমাদের ঝামেলার মাঝে ওকে কেন আনছেন? আপনার আমাকে দরকার ছিল, আমার সবকিছুই তো পেয়ে গেছেন, তাহলে কেন আমার পরিবারের পেছনে পড়ে আছেন? ভুল বললা, আমি তোমাকে পেয়েছি কিন্তু তোমার সবকিছু না। যেটা চেয়েছেন সেটা তো পেয়েছেন, তাই না? মানে মানে আমার শরীর, এইটাই তো চেয়েছিলেন, সেটা পেয়েছেন। ছোঁয়ার এই কথা শুনে রুদ্রের রাগ এতটাই বেড়ে গেল, রুদ্র ছোঁয়াকে জোরে থাপ্পড় দিল। ছোঁয়া গালে হাত দিয়ে নিচে বসে পড়ল আর বলতে লাগল, আমাকে মেরে ফেলেন, যা ইচ্ছা করেন, প্লিজ আমার ফ্যামিলিকে ছেড়ে দিন। আপনি যা চান এরপর থেকে যখন চাইবেন তখনই তো পাবেন, তবে আমার ফ্যামিলিকে কেন কষ্ট দিচ্ছেন? কাঁদতে কাঁদতে বলল ছোঁয়া। রুদ্রের পা ধরে ছোঁয়া বলতে লাগল, প্লিজ ওদের মুক্তি দিন, আমি সারা জীবন আপনার পায়ে পড়ে থাকব। এবার রুদ্র ছোঁয়া উঠিয়ে ছোঁয়ার দুগালে হাত দিয়ে বলতে লাগল, আমি তোমাকে ভালোবাসি, তোমার জায়গা পায়ে নয় আমার বুকে, আর সারা জীবন সেখানেই থাকবে। ছেড়ে দিন ওদের প্লিজ। রুদ্র ছোঁয়াকে আর কিছু বলতে না দিয়ে ছোঁয়াকে কোলে তুলে সোজা গাড়িতে বসিয়ে দিল আর ডোর লক করে দিল। ছোঁয়া চেঁচামেচি করছে, প্লিজ রুদ্র ছেড়ে দিন, আমি দোহার কাছে যাব প্লিজ। সারা রাস্তা ছোঁয়া একই কথা বলল। রুদ্র শুনেও না শোনার ভান করছে। বাসায় গিয়ে গাড়ি থেকে ছোঁয়াকে নামিয়ে টানতে টানতে বাসায় নিয়ে গেল, তারপর বিছানায় ছুঁড়ে মারল ছোঁয়াকে। বিছানায় ছুঁড়ে মারাতে ছোঁয়া হাতে বেশ ব্যথা পেল। কি হয়েছে, আমাকে কেন এখানে নিয়ে এলেন? আর দোহাকে কেন আনলেন না? প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। একদম চুপ, আর একটা কথাও বলবি না। মনে আছে ভালোবাসি বলে একটা সময় যা বলতি তাই বিশ্বাস করতাম, কিন্তু তুই তার কি মূল্য দিলি বল? পালাতে চেয়েছিস বার, কিন্তু তুই ভুলে গেছিলে এই রুদ্রের থেকে তুই পালাতে পারবি না। ছোঁয়া কান্না করেই যাচ্ছে। আমাকে বোকা ভাবিস তাই না? আজ দোহাকে আবার ছেড়ে দেই আর তুই সুযোগ বুঝে পালিয়ে যা, এই ভুল করিস না ছোঁয়া। আমি তোকে এতটাই ভালোবাসি যে আর বললাম না। আমার পাগলামি আর দেখতে চাস না, খুব খারাপ হয়ে যাবে। ছোঁয়ার কান্না দেখে রুদ্র ছোঁয়ার চুলের মুঠি ধরে ছোঁয়ার মুখ উঁচু করে বলতে লাগল, কেন ছোঁয়া, কেন? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য এত ছোটফট করি? আপনি একটা খুনি, আর একটা খুনিকে ভালোবাসার থেকে ভালো আমি মরেই যাব। আমার বাবাকে কেড়ে নিয়েছেন আপনি, আমাকে অপবিত্র করেছেন আপনি। কাঁদতে কাঁদতে বলল ছোঁয়া। রুদ্র নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, ছোঁয়াকে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল আর খাটের কোণের সাথে লেগে ছোঁয়ার কপাল কেটে গেল। ছোঁয়া অনেক দুর্বল, কিছুদিন যাবৎ তার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। ছোঁয়ার মাথা ঘুরতে লাগল আর একটা সময় অজ্ঞান হয়ে গেল ছোঁয়া। এতক্ষণে যেন রুদ্রের ঘোর কাটল। ছোঁয়া, এই ছোঁয়া কি হল? জান, আমাকে মাফ করে দাও। আমি রাগের মাথায় এটা কি করলাম? জান, এই জান কথা বলো। রুদ্র বিছানা থেকে নেমে মেডিসিন বক্স এনে ছোঁয়ার মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর ডাহকে ফোন দিল। ডাহ, মিস্টার রুদ্র, মেয়েটি আপনার কে হয়? আমার ওয়াইফ। ডাহ, আসলে মেয়েটি খুবই দুর্বল, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, তাই একটু চোট পেতেই সেন্সলেস হয়ে গিয়েছে। এই স্যালাইন শেষ হলে সে ভালো অনুভব করবে,
একটু খেয়াল রাখবেন। ওকে ডাহ, ধন্যবাদ। ডাহ চলে যাওয়ার পর রুদ্র যে ছোঁয়ার পাশে বসে, হাতে স্যালাইন পুশ করা ছোঁয়ার আর রুদ্র বসে বসে ছোঁয়াকে দেখতে থাকে আর আগের দিনগুলার কথা ভাবতে থাকে। সেদিন বাসায় যে রুদ্র শুধু ছোঁয়ার কথায় ভাবছিল, তার ইচ্ছা করছিল ছোঁয়ার সামনে যে অধিকার খাটিয়ে বলতে, তুমি আমার বউ, আমার সাথেই তোমাকে যেতে হবে। কিন্তু না, সে সেটা করতে পারবে না। উফ, কেন আমি আগে ছোঁয়াকে এমনভাবে দেখলাম না, দেখলে হয়তো আজ ছোঁয়া আর আমি একসাথে হতাম। এসব ভাবছে রুদ্র। এর মাঝেই এলো রোদেলার ফোন। হ্যালো ভাইয়া। হুম, বল। তোর জন্য একটা ভালো খবর আছে। কি? ছোঁয়া আপুর এফবিআইডি। সত্যি? তাড়াতাড়ি দে। না, এভাবে হবে না, আগে বল আমাকে কি দিবি। তুই যা চাইবি। ওকে ভাইয়া, সময় হলে চেয়ে নিব। আচ্ছা আমার লক্ষ্মী বোন, প্লিজ ভাইকে ভাবির আইডিটা তাড়াতাড়ি দাও। তারপর রোদেলা ছোঁয়া এফবিআইডি দিল রুদ্রকে। রুদ্র ছোঁয়ার এফবি পিকগুলো দেখছে, ছোঁয়ার শাড়ি পরা কিছু ছবি। আর রুদ্র খেয়াল করল ছোঁয়ার চুল অনেক লম্বা। রুদ্র বার ছোঁয়ার ছবিগুলো জুম করে দেখতে লাগল। ছোঁয়ার ছবিগুলো থেকে যেন চোখ ফেরাতে ইচ্ছাই করছে না তার। রুদ্র খাতা আর কলম নিয়ে বসল। এর আগে কারো জন্য কবিতা লেখেনি রুদ্র। কবিতা তো দূরের কথা, ভালো লাগা অনুভব করে। সেই ছোট বয়স থেকে সে নিজের সাথে লড়াই করে যাচ্ছে, কিন্তু আজ যখন সে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছে, তখন যেন তার ইচ্ছা করছে তার প্রিয় মানুষটার জন্য হাজারো কবিতা, হাজারো কাব্য রচনা করা তার জন্য কোনো ব্যাপারই না। তাই একটা কবিতা লিখেই ফেলল রুদ্র। যদি কোনো গল্প লেখি, ওগো তোমায় নিয়ে সখী, এসো আমার চিলেকোঠায়, শোনাই এ আবৃত্তি। তুমি মন্ত্র তালে শোনো, ওগো আমার বীণার বাণী। ওগো তোমার কাছেই আছি, যেন সন্ধ্যা সাজে সাজি। যে রুদ্রে জীবনে এত দিন ছিল না, আজ সে খুঁজে পেয়েছে জীবনের ছন্দ। সে কি পারবে ছোঁয়ার ভালোবাসা আদায় করতে? এদিকে ছোঁয়া ভাবছে আজ শুধু না বুঝে লোকটাকে ওভাবে বলা ঠিক হয়নি, পরে যে সরি বলবো লোকটাকে আর খুঁজেই পেলাম না। উফ আল্লাহ, লোকটাকে যেন সরি বলার জন্য খুঁজে পাই। এই ছোঁয়া, খেতে আয় মা। আসছি আম্মু। দোহা কি করে? কি আর করবে, আমার রুমে বসে ড্রয়িং করছে। ওহ আচ্ছা আম্মু, যাও আমি দোহাকে নিয়ে আসছি। কি করে আমার আপুটা? আপু তুমি দেখো, আমি আমাদের সবার ছবি আঁকছি। এটা আম্মু, এটা তুমি, এটা আব্বু, এটা আপু, আর এটা আমি। দোহার ড্রয়িং দেখে ছোঁয়ার চোখ ভিজে উঠল। কারণ দোহা যেই ছবি এঁকেছে তা কখনোই হয়তো আর সত্যি হবে না। তারপরও নিজেকে সামলে বলল ছোঁয়া, আমার আপুটা তো খুব সুন্দর ড্রয়িং করে, আমি তো জানতামই না। আমাকে শিখাবা? না আপু, আমি এখন অনেক ব্যস্ত, তোমাকে পড়ে শেখাব। দোহার কথা শুনে ছোঁয়া হেসে দিল। আচ্ছা আপনি যখন ফ্রি হবেন তখন শেখালেই হবে, এখন একটু সময় করে খেতে চলুন ম্যাম। আমি এখন ফ্রি আছি আপু, চলো খেতে যাই। তারপর ছোঁয়ার আম্মু, দোহা গল্প করতে করতে খেয়ে নিল। পরের দিন সকালে, আম্মু আমি আসছি। আচ্ছা সাবধানে যা মা। আচ্ছা আম্মু। ছোঁয়া রাস্তা দিয়ে হাঁটছে, আজকে মনে হয় আজকের ক্লাসটা মিস করবে ছোঁয়া। ভাবতে ভাবতেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আজ ক্লাসে এক্সামের নোটসগুলো বুঝে না নিলে ফেললো কেউ ঠেকাতে পারবে না, নাচানাচি সব লাটে উঠবে। এর মাঝেই বাইক নিয়ে যাচ্ছে একটা লোক, মাথায় হেলমেট পরা। ছোঁয়া ভাবছে থামাবে কি থামাবে না, লিফট চাইলে কেমন হয়। আরে ধুর, ভাবাভাবির সময় নেই, তাই ছোঁয়া হাত দিয়ে ইশারা করে থামাতে বলল। ভাইয়া আমার আজ খুব জরুরি একটা ক্লাস আছে, প্লিজ আমাকে একটু লিফট দিবেন। বেশি দূর না, সামনেই বাট, হেঁটে গেলে ক্লাসে দেরি হবে আর যাওয়ার জন্য কিছু পাচ্ছিও না। একটানে কথাগুলো বলল ছোঁয়া। আর বাইকে থাকা লোকটি তাকিয়ে আছে ছোঁয়ার দিকে, কারণ লোকটি মেঘ না চাইতেন যে জল পেয়ে গেল,
কারণ ছোঁয়াকে দেখার জন্যই বাসা থেকে সকাল সকাল বের হয়েছিল। ভাবছেন তো লোকটিকে? লোকটি ছোঁয়াকে ইশারা করল ওঠার জন্য, আর ছোঁয়া তাড়াতাড়ি উঠে পড়ল, কিন্তু বসল মাঝে ব্যাগ দিয়ে। বাইকটা ব্রেক করতেই ছোঁয়ার হাত অজান্তেই লোকটির ঘাড়ে রাখল। জানেন ভাইয়া, আমার সাথেই এমন হয়। দেখেছেন আজ যদি ক্লাসে না যাই কি হবে জানেন? ডাহা ফেল করব। ছোঁয়া কথা বলেই যাচ্ছে, আর ছোঁয়ার স্পর্শে কেউ যেন বার বার হারিয়ে যাচ্ছে, আর লুকিং গ্লাস দিয়ে ছোঁয়াকে বার বার দেখছে, কিন্তু সেদিকে খেয়াল নেই ছোঁয়ার। গাড়ি থামাতেই ছোঁয়া নেমে বলল, ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক বাঁচালেন আপনি। এই বলেই ছোঁয়া চলে যাচ্ছিল। এই ম্যাম, শুধু ধন্যবাদে কাজ হবে না। হঠাৎ কারো ডাকে আবার পেছনে ফিরল ছোঁয়া। পেছনে ফিরে যাকে দেখল তাকে দেখে ছোঁয়া পুরো অবাক। আপনি? হুম আমি। আগে বলবেন তো যে আপনি। আমাকে কথা বলার সুযোগ আপনি দিচ্ছিলেন, নিজেই বক বক করে যাচ্ছিলেন। সরি ভাইয়া। আরে সরি কেন? কালকের জন্য আসলে আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আচমকা ব্যাপারটা ঘটেছিল, আমি বুঝতে পারিনি। ওকে, সমস্যা নেই, শুধু শুধু সরি আর ধন্যবাদ তো আমি নেই না। তবে আমাকে কফি খাওয়াতে হবে। ওকে ভাইয়া, আজ কলেজ শেষে থাকবেন, আমি খাওয়াবো। এখন যাই, আমার দেরি হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু থাকব। ওকে বলেই ছোঁয়া ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে ছোঁয়া দেখল রুদ্র বাইকের ওপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাহ ভাইয়া, এক কাপ কফির জন্য এত রোদের ভেতরে দাঁড়িয়ে আছেন? হুম, কি করব বলো, কাল যা ঝাড়া ঝাড়লা। ভাবলাম এত সহজে তোমাকে ছাড়া যাবে না। ঠোঁট বাঁকিয়ে, আর লজ্জা দিবেন না ভাইয়া। তারপর ছোঁয়া আর রুদ্র একটা ক্যাফেতে গেল। ভাইয়া, আপনার বাসায় কে কে আছে? মা, বাবা, ভাই, বোন সবাই আছে। আর তোমার? আম্মু, আমি, ছোট বোন। বাবা মারা গেছে। আসলে মারা গেছে বললে ভুল হবে, বাবাকে মেরে ফেলা হয়েছে। যাক, ওসব কথা বাদ দিন। হুম, জানেন ভাইয়া, কাল আপনার সাথে ওভাবে কথা বলার পর খারাপ লাগছিল। আল্লাহর কাছে বলছিলাম আপনার সাথে যেন আবার দেখা হয়, মাফ যেন চাইতে পারি। আর দেখুন, আল্লাহ আমার কথা শুনে নিল। ও তাই? আরে মাফ চাওয়া লাগবে না, আমি বুঝতে পেরেছি যে তুমি ঘাবড়ে গিয়েছিলে। হুম ভাইয়া, শুধু কফি খাওয়ালে কেমন হয়, তার সাথে কি খাবেন বলুন? তুমি খাওয়াবা, তাই তুমি ডিসাইড করো। ওকে। তারপর ছোঁয়া 2 কাপ কফি আর 2টো চিলি চিকেন আনতে বলল। ছোঁয়া কথা বলেই যাচ্ছে, আর রুদ্র শুধু ছোঁয়াকেই দেখছে। তার কথা বলা, তার হাসি যেন রুদ্রকে পাগল করে দিচ্ছে। এরই মাঝে ওয়েটার খাবার দিয়ে গেল। ছোঁয়া আর রুদ্র খেতে শুরু করল। ছোঁয়া বেশ খেয়ে যাচ্ছে, কিন্তু রুদ্র একটু খেতেই জোরে জোরে কাশি শুরু করল, কারণ রুদ্র একদম ঝাল খেতে পারে না। কি ভাইয়া, কি হলো? রুদ্র কাশির জন্য কথা বলতে পারছে না। ছোঁয়া চেয়ার থেকে উঠে রুদের পিঠে হাত বোলাতে বোলাতে পানির গ্লাস মুখে ধরল। রুদ্র একটু পানি খেল, কিন্তু এখন যেন আর রুদ্রের তেমন খারাপ লাগছে না, কারণ ছোঁয়া তার অনেক কাছে। বরং আজ ঝালটাকেও যেন মিষ্টি লাগছে, কারণ এই ঝালের জন্যই ছোঁয়া তার এত কাছে এলো আজ। বর্তমান সকালের রোদ ছোঁয়ার চোখে পড়তেই ঘুম ভাঙল ছোঁয়ার। পাশেই বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছে রুদ্র, আর ছোঁয়া তাকিয়ে আছে রুদ্রের দিকে। ঘুম অবস্থায় সবাইকে খুব নিষ্পাপ লাগে, রুদ্রকেও লাগছে। ছোঁয়া কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল, হঠাৎ রুদ্রের ও ঘুম ভাঙল। জান, তোমার জ্ঞান ফিরেছি, তুমি ঠিক আছো? কালকের কথা মনে পড়তেই ছোঁয়ার আবার রাগ উঠে গেল। ছোঁয়া রেগে বলল, মরে গেলেই ভালো হতো, আপনার মতো খুনির হাত থেকে রেহাই পেতাম। এই বলে ছোঁয়া উঠতে যাবে, তখনও স্যালাইনের তারে বাঁধল ছোঁয়ার হাত। ছোঁয়া স্যালাইন খোলার চেষ্টা করছে, তা দেখে রুদ্র খুলে দিল। চলো, আমি ধরে নিয়ে যাচ্ছি।
লাগবে না, আমি পারব। জেদ করো না ছোঁয়া। ছোঁয়া রুদ্রকে ধাক্কা দিল, টাল সামলাতে না পেরে ছোঁয়ার শাড়ির সাথেই পেঁচিয়ে রুদ্র ছোঁয়ার ওপরে পড়ে গেল। রুদ্র তাকিয়ে আছে ছোঁয়ার দিকে, আর ছোঁয়া উঠতে চেষ্টা করছে। ছোঁয়া যত উঠতে চাইছে রুদ্র তত চেপে ধরছে। হঠাৎ ছোঁয়া রুদ্রের হাত তার পেটে অনুভব করল, আর রুদ্র ছোঁয়ার ঘাড়ে নাক ঘষতে লাগল। ছোঁয়ার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়েছে রুদ্র আর হাত দিয়ে স্লাইড করছে ছোঁয়ার পেটে, আর ছোঁয়া বার বার কেঁপে উঠছে। কি করছেন, ছাড়ুন। ছোঁয়ার কথা যেন রুদ্র শুনতেই পেল না। কি হলো, আমি ছাড়তে বলেছি, ছাড়ুন। ছোঁয়া অনেকবার বলার পর ও যখন রুদ্র ছাড়ল না তখনই জোরে রুদ্রের ঘাড়ে কামড় বসিয়ে দিল। আহ জান, এটা কি করলে? কখন থেকে ছাড়তে বলছি ছাড়ছেন না, তাই বাধ্য হলাম এটা করতে, বলেই ছোঁয়া বাথরুমে চলে গেল। জান, তুমি তো জানো না তোমার দেয়া প্রতিটা ব্যথাও যে আমার কাছে একেকেটা ভালোবাসা প্রতীক। মনে মনে অতীত। দোস্ত, একটা খবর আছে। মিম। কি খবর? ছোঁয়া। আগে বল, আজ কলেজ আসলি না কেন? মিম। ঘুমের থেকে উঠতে ইচ্ছা করেনি, তাই। কি হয়েছে বলো না? দোস্ত, সামনের 4 তারিখ আমাদের পিকনিক, 3 দিনের ট্রিপ, খাগড়াছড়ি। ওয়াও, তাই? অনেক খুশি হয়ে। হ্যাঁ রে, আজ আমরা সবাই নোটিশ পেয়েছি। তুই কাল আয়, বাকি প্লেন কলেজে করব। ওকে দোস্ত, কাল আমি আসছি, এখন রাখি। আচ্ছা, বাই। তারপর ছোঁয়া তার মায়ের কাছে গেল। আম্মু, আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে, খাগড়াছড়ি 3 দিনের ট্রিপ, আমি কিন্তু যাব। কিন্তু মা। কোনো কিন্তু না আম্মু, আমি বড় হয়েছি না, তুমিই বলো প্লিজ আম্মু, না করো না প্লিজ জোজ। আচ্ছা মা, যা। থ্যাংক ইউ আম্মু। উম্মম্মা। পাগলি একটা। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল, কেমন আছিস? আমি ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? ভালো। ভাইয়া, তোমার জন্য একটা খবর আছে। কি খবর রে? ভাইয়া, ছোঁয়া আপুরা সবাই পিকনিকে যাচ্ছে খাগড়াছড়ি। তাই নাকি? তাইলে তো আমি যাচ্ছি। তুমি কিভাবে যাবা? তুমি কি আমাদের কলেজে পড় নাকি? পড়ি না, ভর্তি হয়ে যাব। কিভাবে? এত কিছু তোকে বলতে হবে কেন? ছোট ছোটর মতো থাক। বাহ, আমি খবর দিলাম আর এখন আমাকেই ছোট বলে ভাগিয়ে দিচ্ছ? সরি সরি আমার বোনটা, তুই তো বুড়ি হয়ে গিয়েছিস, আমি ভুলেই গিয়েছিলাম। ভাইয়া, রেগে তোমার সাথে কথা নাই বলেই রোদেলা ফোন কেটে দিল। পাগলিটা ছোটবেলার মতোই রয়ে গেল। পরের দিন। দোস্ত, তুই এসেছিস, চল সবাই মাঠে ওয়েট করছে, প্ল্যানিং করতে হবে তো। মিম। আচ্ছা চল। ছোঁয়া। শোন, আমরা সবাই কিন্তু একসাথে বসবো, বুঝলি? নয়তো মজা হবে না। আর শোন জিয়া, তুই তোর গিটারটা নিয়ে আসবি, বুঝলি? আচ্ছা দোস্ত, সব হবে। হ্যালো দোস্ত। হ্যাঁ বল, কেমন আছিস? ভালো না। কেন? তোর ভাবিকে কাছে পেয়েও কাছে পাচ্ছি না। মানে কি বলছিস? বিয়ে করলি কবে, আর ভাবি বা কোথা থেকে আসলো? সব বলবো, আগে বল। মেমোরিয়াল কলেজ তোর আঙ্কেলের না? হ্যাঁ। কেন? শোন, সামনে ওদের একটা পিকনিক আছে, তুই যে করেই হোক আমাকে সেই পিকনিকে পাঠানোর চেষ্টা কর। আরে কেন, কি হয়েছে বলবি তো? শোন, ওই কলেজে তোর ভাবি আছে, আর আমি তোর ভাবিকে একা যেতে দিব না, আর কিছু জানতে চাইবি না। আমার যাওয়ার ব্যবস্থা কর। ওকে ওকে, ট্রাই করছি। থ্যাঙ্কস দোস্ত, রাখি। তারপর ফোন রেখে রুদ্র বিছানায় শুয়ে পড়ল। রুদ্রের চোখের সামনে বার বার ছোঁয়ার মুখটাই ফুটে উঠছে। উফ, কবে যে তুমি আমার বুকে থাকবে জান, সেদিন আমি বুক ভরে নিঃশ্বাস নেব তোমাকে আঁকড়ে ধরে। আম্মু, দেখতো এই জামাটা নেব নাকি উইটা? তোর যেইটা ভালো লাগে মা। উফ আম্মু, দেখো কাল সকালে বাস, আর আমার এখনো ঠিকমতো গোছানো হয়নি। ন্যাকা কান্না করে। দে, আমি সব গুছিয়ে দিচ্ছি।
আপু আমার জন্য কি আনবে? দোহা। কি লাগবে আমার আপুটার? আমার জন্য খুব সুন্দর একটা ওড়না আনবে। দোহা। আচ্ছা ঠিক আছে আনব। ছোঁয়ার আম্মু ব্যাগ গুছিয়ে দিল। কাল সকালে বাসটায় ছোঁয়া খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মিম এসেছে ছোঁয়াকে নিতে। আম্মু আসি তাইলে। আচ্ছা মা সাবধানে যাস। মিম মা ওকে একটু দেখো। আন্টি চিন্তা করবেন না, আমরা সবাই সবসময় একসাথেই থাকব। আচ্ছা আম্মু তুমি চিন্তা করো না তো, আমি নিজের খেয়াল রাখব। আপু আমার জন্য আনবা কিন্তু। ওকে মাই সুইটি উম্মম্মা আনব। এখন আসি। আচ্ছা বের হয়ে পড় মা। ছোঁয়ার মা। তারপর ছোঁয়া আর মা বের হয়ে গেল। বাসে উঠতে যাবে তখনই ছোঁয়া মিম স্যার। ইয়েস স্যার। তোমরা পেছনের বাসে যাবে, ওটাতে ওভারলোড হয়ে গিয়েছে। কিন্তু স্যার আমাদের সব ফ্রেন্ডরা তো ওখানে। কিছু করার নেই, যে দেখো কেউ নিজের ইচ্ছায় সিট ছাড়বে কিনা, ছাড়লে বসতে পারো। ছোঁয়া বাসে উঠে সব সিট দেখল, তারপর একটা মেয়েকে দেখল। আরে রোদেলা। ছোঁয়া আপু কেমন আছো? ভালো তুমি কেমন আছো? তুমিও যাচ্ছ নাকি? হুম আপু। রাদি তুই একটা অন্য সিটে যেয়ে বসো দোস্ত প্লিজ, রোদেলা তার ফ্রেন্ডকে বলল। রোদেলার ফ্রেন্ড অন্য সিটে গেল। আপু বসো। অনেক ধন্যবাদ আপু। তারপর কি অবস্থা তোমার? ভালো আপু, তুমি এখন বাসায় আসো না? হুম তেমন কোথাও যাওয়া হয় না। ছোঁয়া আর রোদেলা কথা বলছে, এত মাঝেই বাসে আরেকজন উঠল, যার দিকে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে। ছোঁয়া আপু তুমি বসো, আমি আমার ফ্রেন্ডের কাছে যেয়ে বসি। আচ্ছা যাও। ছোঁয়া মিমকে খুঁজছে। মেয়েটা কথায় গেল? আর এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ কেউ এসে ছোঁয়ার পাশে বসল। ভাইয়া আপনি? অবাক হয়ে। আরে তুমি? ভান করে। হ্যাঁ আমাদের পিকনিক তাই আমি কিন্তু আপনি কিভাবে? আসলে তোমাদের একটা ট্যুরিস্ট গাইড লাগতো, আর আমি খাগড়াছড়ি অনেকবার গিয়েছি প্রিন্সিপাল আঙ্কেল আমার ফ্রেন্ডের চাচা, তাই ফ্রেন্ড আমাকে যেতে বলল তাই যাচ্ছি। ওহো আচ্ছা ভালোই হলো। কেন? এই পরিচিত একজন ট্যুরিস্ট গাইড পেলাম, হা হা হা। হুম তাই। এর মাঝেই সবাই গান ধরল, একে একে সবাই গান গাইছে। রুদ্র চুপ করে সবার গান শুনছে। আরে ভাইয়া আমরা সবাই গান করছি আপনি চুপ করে বসে আছেন। আসলে? কোনো আসলে না, এই সবাই চুপ এখন ভাইয়া আমাদের একটা গান শোনাবে। সবার জোরাজোরি আর অনুরোধে রুদ্র গান গাইতে শুরু করল। টালমাটাল, মনটা কিছু তোমায় বলতে চায়। বেসামাল, ভাবনাগুলো তোমায় উঠে চায়। আমি শুধু চেয়েছি তোমায়। আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়। আমি শুধু চেয়েছি তোমায়। আমি শুধু চেয়েছি তোমায়। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা। অন্তহীন মনে ছিল মিষ্টি যন্ত্রণা। সেই ব্যথা উঠল সেরে, চোখেরই চাওয়ায়। আমি শুধু চেয়েছি তোমায়। আমি শুধু চেয়েছি তোমায়। চোখ বন্ধ করে গান গাইছিল রুদ্র। ছোঁয়ার কথা ভেবেই গানের প্রতিটা কথা সে অনুভব করছিল, আর রুদ্রের ঠোঁটের কোণে ছিল একটা মিষ্টি হাসি। সবার হাততালির শব্দে চোখ খুলল রুদ্র। বাহ ভাই অনেক ভালো গান করেন আপনি আমাদের ভাবি অনেক লাকি, হাজবেন্ড প্লাস গায়ক পাবে। আরে তেমন কিছু না না জাস্ট। ভাইয়া, এত ভালো গান করতে পারেন, আপনাকে দেখে মনে হয় না। ছোঁয়া। তাহলে কি মনে হয় দেখে? মুচকি হাসি দিয়ে, জানি না, বলেই জানালা দিয়ে বাহিরে তাকায় ছোঁয়া। বাতাসে বার বার ছোঁয়ার চুল এসে পড়ছে রুদ্রের মুখে এক আলাদা অনুভূতি হচ্ছে রুদ্রর, মাতাল করা টাইপের অনুভূতি। হঠাৎ ছোঁয়া চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলল। আর রুদ্রের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ ছোঁয়ার চুলগুলো তো তাকে আলাদা একটা সুখ দিচ্ছিল, যে সুখের সন্ধান কখনো করেনি রুদ্র,
কিন্তু ঠিকই সে সুখ আজ ধরা দিয়েছে তার কাছে। কিন্তু ছোঁয়া এটা কি করল? চুলগুলো বেঁধে ফেলল। ইচ্ছা করছে ছোঁয়া চুলগুলো খুলে দিতে, কিন্তু তা তো সম্ভব না। মন খারাপ করে কথাগুলো ভাবতে ভাবতে ছোঁয়াকে দেখছে রুদ্র। রুদ্রের কাঁধে ঘুমিয়ে পড়েছে ছোঁয়া। কখন ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। ভাগ্য ভালো এই বাসে কোনো স্যার ম্যাম নেই, নইলে যে কি হতো। আর রুদ্র ছোঁয়াকে দেখছে মন ভরে। চোখ খুলেই ছোঁয়া দেখল সে রুদ্রের কাঁধে শুয়েছিল নিজেকে সামলাতে সামলাতে। ভাইয়া, আসলে আমি যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না, সরি ভাইয়া। আরে তাতে হয়েছে, এত দূরের পথ, ইটস ওকে। এই সবাই নাস্তা করে নাও, সামনে গাড়ি থামাবে। বর্তমান। ছোঁয়া ফ্রেশ হয়ে বের হল। ছোঁয়া, আমার কোনো শার্টটা পরি বলো তো? আমার কাছে কেন জানতে চাচ্ছেন? আমি কি জানি? তুমি না জানলে কে জানে? জান। আমার বউ তুমি, তুমি আমার সবকিছু ঠিক করে দিবে। আমি কোনো জামা পরব, কোন জুতো পরব, কোনো আন্ডারওয়্যার পরব সব। ছি, আপনার মুখে কি কিছু আটকায় না? কেন? কেন? বউয়ের সামনে বলতে আটকাবে কেন? বউ বউ করবেন না, অসহ্য লাগে। ওকে জান, জান করব, ভালো লাগবে বলেই চোখ টিপ মেরব ডেভিল টাইপ হাসি দিয়ে রুদ্র বাথরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বের হয়ে রুদ্র যা দেখল তা দেখে জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ তার সামনে ছোঁয়া শাড়ি পরছে, ঝুঁকে শাড়ি পরার চেষ্টা করছে কিন্তু পারছে না। আর ছোঁয়ার বুকের আঁচলটাও পড়ে গিয়েছে। রুদ্র দাঁড়িয়ে আছে। আর কত মাতাল করবে এই মেয়েটা আমাকে? চলবে।